আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জ্যোতি মৃদু হেসে উত্তর দিল, ভাবি। তা তোদের সম্পর্ক আর 5টা স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক হয়েছে তো? হ্যাঁ। এবার কিছুটা শান্তি পেল শম্পা। জাহিদ শোভনকে নিয়ে হাঁটতে বের হয়েছে। হাঁটতে হাঁটতে গ্রাম চেনাচ্ছে আর গল্প করছে। সকালের নাস্তা তৈরি করছে শম্পা। নাস্তা শেষ করে ঘরে বসে আছে শোভন। এখানে এসে কোনোভাবেই যেন সময় পার হচ্ছে না। হঠাৎ করে শোভনের দৃষ্টি গিয়ে পড়ল ঘরের পর্দায়। পর্দা নড়ছে, অথচ বাহিরে নেই কোনো বাতাস। পর্দার আড়ালে দুটো ছোট্ট পা স্থির দেখতে পেল। অধরে হাসি ফুটে উঠল। ধীর পায়ে খাট থেকে নেমে শব্দহীন কদমে এগিয়ে গেল পর্দার কাছে। খপ করে ধরে ফেলল মিহাদকে। মিহাদ ভয় পেয়ে গেল। মুখায়ব দেখে মনে হচ্ছে এই বুঝি কেঁদে দিবে। মিহাদকে কোলে নিয়ে বিছানায় বসালো শোভন। জিজ্ঞেস করলো, আমায় দেখে পালাও কেন বাবু? মিহাদ সরল মনে উত্তর দিল, তুমি ছেলে ধরা? ভ্রুযুগল কুঁচকে নিল শোভন। আশ্চর্যজনিত কণ্ঠে বলল, আমি ছেলে ধরা? মিহাদ উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। শোভন প্রশ্ন করলো, এই কথাটা কে বলেছে তোমায়? ফুফি বলেছে। তুমি তো ফুফিকেও ধরে নিয়ে গিয়েছিলে। আশ্চর্য হলো শোভন। বাড়িতে যে বাচ্চা আছে তা শোভন আগে থেকেই জানতো। তাই আসার সময় কিছু চকলেট এনেছিল সঙ্গে করে। দুটো চকলেট বের করে মিহাদের 2 হাত ভরিয়ে দিল। বলল, আমি তো এখন আর ছেলে ধরি না। কেন? তোমার ফুপ্পিকে ধরার পর এসব কাজ ছেড়ে দিয়েছি। ফুফিকে ছাড়বে না? তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে তোমার ফুপ্পিকে ছেড়ে দিব, তার বদলে তোমায় সঙ্গে করে নিয়ে যাব। মিহাদ আবারও ভয় পেয়ে গেল। বলল, না, আমি যাব না। তুমি ফুফিকে নিয়ে যাও। হাসলো শোভন। মিহাদের বড় 2 বোন আয়রা ও মায়রা আজ স্কুলে যায়নি। তারাও এসে শোভনের কাছে বসলো। শোভন সব চকলেটগুলো তাদের মধ্যে ভাগ করে দিল। কিছুক্ষণ বাদে ঘরে এলো জ্যোতি। বাচ্চাদের উদ্দেশ্যে বলল, তোরা এখানে কি করছিস? গোসল করতে যা। জ্যোতির কথায় সবাই দৌড়ে চলে গেল সেখান থেকে। বাচ্চারা যেতেই শোভন উঠে দাঁড়ালো। জ্যোতির দিকে ক্রোধ মিশ্রিত চাউনিতে তাকালো। শোভনের এমন দৃষ্টিতে কিছুটা চমকে গেল জ্যোতি। শুকনো ঢোক গিল, জোরপূর্বক হাসলো। শোভন প্রশ্ন করল, আমি ছেড়ে আচ্ছা। আচমকা এমন একটি কথায় ভড়কে গেল জ্যোতি। দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না, আপনি ছেলে ধরা হতে যাবেন কেন? তাহলে বাচ্চাটাকে এসব বলেছো কেন? আমি তো মজা করে বলেছিলাম। রাগ করেছেন আপনি? না, রাগ করে আর কি করব। আজ রাতেও মায়ের সঙ্গে শোয়ার পরিকল্পনা করলো জ্যোতি। ঘরে শোভনের জন্য 1 জগ পানি রেখে মায়ের ঘরে যাওয়ার জন্য উদ্যত হলো। আচমকা পেছন থেকে তার ডান হাতটা টেনে ধরল শোভন। জ্যোতি স্বামীর দিকে চমকায়িত দৃষ্টিতে তাকালো। কপালে ভাঁজ পড়ল তার। শোভন প্রশ্ন করল, কোথায় যাচ্ছ এখন? মায়ের কাছে। সন্ধে পর্যন্ত তো মায়ের কাছেই ছিলে, এখন আবার ওখানে কি? কাল না আপনাকে বললাম মায়ের কাছে ঘুমাবো। আজ তো ঘুমাবো। গতকাল মায়ের কাছে ঘুমিয়েছো বলে আজও ঘুমাতে হবে নাকি? আজ তুমি আমার সাথে ঘুমাবে। চোখ বড় বড় করে তাকালো জ্যোতি। জ্যোতির দৃষ্টি অনুসরণ করে থতমত খেয়ে গেল শোভন। বলল, তুমি হয়তো আমার কথাটা বুঝতে পারোনি। আমি বলতে চেয়েছি তুমি আজ এখানেই শুয়ে পড়ো। অযথা তোমার মাকে বিরক্ত করার কি দরকার আছে? ওষুধ খাওয়ার পর তো উনি এমনিতেই ঘুমিয়ে পড়েন। জ্যোতি নিঃশব্দে শোভনের হাতের দিকে তাকালো। শোভন এখনও জ্যোতির হাত পূর্বের ন্যায় ধরে রেখেছে। জ্যোতির চাউনি দেখেই দ্রুত হাতটা ছেড়ে দিল শোভন। জ্যোতি গিয়ে দরজা আটকে দিল, তারপর বিছানায় এসে শুয়ে পড়ল। শোভন স্ত্রীর দিকে তাকিয়ে আছে। জ্যোতি বলল, লাইট নিভিয়ে ঘুমাতে আসুন। লাইট নিভিয়ে বিছানায় এলো শোভন। স্ত্রীর পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ নীরবতার পর পাশ ঘেঁষে আলতো করে জড়িয়ে ধরল তাকে। ঘাড়ে মুখ গুজে বলল, রাগ করেছো? কোনো উত্তর দিতে পারল না জ্যোতি। জড় পদার্থের মতো স্থির হয়ে রইল। ইতিমধ্যেই ঘেমে গেছে সে। চোখ মুখ ভিজে গেছে ঘামে। শোভন তা টের পেল। উত্তেজিত হয়ে বলল, তোমার কি গরম লাগছে? এবার আর চুপ করে থাকতে পারল না জ্যোতি। বলল, পানি খাবো, গলা শুকিয়ে গেছে। শোভন এক লাফে বিছানা ছেড়ে উঠে গেল। লাইট জ্বালিয়ে জগ থেকে গ্লাসে পানি ভরে জ্যোতির হাতে দিল। এক নিঃশ্বাসে গ্লাসের সম্পূর্ণ পানিটুকু পান করল সে। জ্যোতির ওড়না দিয়ে তারই ঘাম মুছে দিতে লাগলো শোভন। মুছতে মুছতে প্রশ্ন করল, হঠাৎ করে কি হলো তোমার? মনে হয় প্রেশার বেড়ে গেছে। তোমার প্রেশারের প্রবলেম আছে? এতদিন ছিল না, তবে আজ থেকে না, না না, এই মুহূর্ত থেকে শুরু হয়েছে।
কিছুক্ষণ আগেই তো ঠিক ছিলে তাহলে। আপনি থাকলে কি আর ঠিক থাকা যায়? আমার প্রেশার বাড়িয়েছেনই তো আপনি, সব দোষ আপনার। কথাটা বলেই উল্টো ঘুরে শুয়ে পড়ল জ্যোতি। শোভন বোকা বনে গেল, বুঝতে পারল না সে করেছেটা কি। আলমারির উপর থেকে হাত পাখা নিয়ে এসে বাতাস করতে লাগলো স্ত্রীকে। জিজ্ঞেস করলো, খুব খারাপ লাগছে? না, আপনি শুয়ে পড়ুন, উপরে ফ্যান চলছে তো, হাত পাখার বাতাসের দরকার নেই। ফ্যান চলার পরেও তো তুমি ঘেমে ভূত হয়ে আছো, এখন বাতাস লাগবে না বললেই হলো। জ্যোতি আর কথা বাড়ালো না, চুপচাপ চোখ বন্ধ করেই শুয়ে রইল। কিছুক্ষণ বাদে শোভন জ্যোতির কপাল, গাল, গলায় হাত দিয়ে পরীক্ষা করলো ঘাম শুকিয়ে গেছে কিনা। প্রশান্তির নিঃশ্বাস ফেলে পাখাটা রেখে লাইট নিভিয়ে শুয়ে পড়ল। আজ আর তাকে নির্ঘুম রাত পার করতে হবে না, আজ তার শান্তিতে ঘুম আসবে। জ্যোতি শোভন যে এখানে এসেছে প্রায় 2 দিন হয়েছে। মিহাদকে নিয়ে বারান্দায় বসে আছে শোভন। দুজনের মধ্যে অনেক ভাব জমে গেছে এই 2 দিনেই। মোবাইলটা বেজে উঠল, স্ক্রিনে চোখ বুলালো শোভন। পরিচিত নাম্বার ভাসছে, চাইলেই উপেক্ষা করতে পারল না। অগত্যা কল রিসিভ করে সালাম দিল। অপর পাশ থেকে সালামের জবাব নিয়ে কড়া কণ্ঠে আনোয়ারা বেগম বললেন, মন দিয়ে শোনো, শ্বশুর বাড়ি বেড়ানো হলে কিন্তু বউকে সঙ্গে নিয়ে এই বাড়িতে চলে আসবে। চমকে গেল শোভন, আশ্চর্যজনিত কণ্ঠে প্রশ্ন করল, আপনি জানলেন কিভাবে আমরা যে এখানে এসেছি? তা তোমার জেনে কাজ নেই, যা বলছি তাই করো। ও বাড়িতে যাওয়া সম্ভব নয়, অফিস থেকে অল্প কয়েকদিনের ছুটি নিয়েছি, কালই ফিরে যাব। তুমি আজ কালকের মধ্যে এখানে আসবে, এটাই আমার শেষ কথা। আশা করি আমার কথার কোনো নড়চড় হবে না। সঙ্গে সঙ্গে কল কেটে দিলেন আনোয়ারা বেগম। ছেলের কোনো কথা শোনার প্রয়োজন মনে করলেন না। শোভনের মুখে মলিনতা ভর করল। মিহাদের উদ্দেশ্যে বলল, তোমার ফুপ্পিকে একবার ডেকে আনবে? কেন? একটু দরকার আছে, গিয়ে বলো ফুফা ডাকছে। মিহাদ দৌড়ে চলে গেল সেখান থেকে। জ্যোতি বসে আছে জায়দা খাতুনের ঘরে, সর্ষের তেল দিয়ে মায়ের হাত পা মালিশ করছে। মিহাদ সেখানেই এলো, জ্যোতির উদ্দেশ্যে বলল, ফুফি ফুফি, তোমাকে ফুফা ডাকছে। কেন ডাকছে? জায়দা খাতুন বিরক্তির সুর তুলে বললেন। স্বামী ডাকছে, সঙ্গে সঙ্গে দৌড়াইয়া যাবি, এত প্রশ্ন কিসের? জ্যোতি সেখান থেকে শোভনের কাছে চলে এলো, প্রশ্ন করল, ডাকলেন কেন? আমরা যে এখানে এসেছি তা মা জানলেন কিভাবে? মা আমায় গতকাল ফোন করেছিলেন, কথার এক ফাঁকে আর কি এখানে আসার কথা বলে দিয়েছি। এত মুখ পাতলা মেয়ে কেন তুমি? বলার আগে আমার অনুমতি নেওয়া উচিত ছিল না তোমার? এটুকু বলার জন্য অনুমতি নিতে হবে? বলাতে কোনো সমস্যা হয়েছে? আমায় ফোন করে বলেছেন এখানে বেড়ানো শেষ হলে সোজা ওই বাড়িতে যেতে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল জ্যোতির। স্ত্রীর আনন্দ দেখে কপালে ভাঁজ পড়ল শোভনের। বলল, খুব খুশি লাগছে মনে হচ্ছে। তা তো লাগবেই, কতদিন পর শ্বশুরবাড়ি যাব। ওখানে গিয়ে লাভ কি, স্বামী তো সঙ্গেই আছে। যখন স্ত্রীর কথা স্বামীর মনে ছিল না তখন ওরাই কিন্তু পাশে ছিল, তাই সম্পর্কে কখনো লাভ ক্ষতি খুঁজতে নেই। চলে গেল জ্যোতি। শোভন কোনো প্রতিক্রিয়া করল না। মাঝে মধ্যে শোভনের মুখায়ব দেখেও তার মনে কি চলছে বোঝা বড় দায়। কিভাবে পারে অনুভূতিগুলো সবার থেকে আড়াল করে রাখতে? চাইলেও আনোয়ারা বেগমের কথা ফেলতে পারে না শোভন, কিন্তু কেন পারে না এই প্রশ্নের উত্তর জানা নেই তার। বাধ্য হয়েই জাহেদা খাতুন জাহিদ সম্পার থেকে বিদায় নিয়ে জ্যোতিকে নিয়ে খানবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আনোয়ারা বেগম হলঘরের সোফায় বসে আছেন, পানের পিক ফেলে হাঁক ছেড়ে বললেন, ছোট বউ, ছাদ থেকে আচারের বয়ামগুলি নামিয়েছো? এলিনা দৌড়ে এলো, উত্তর দিল, হ্যাঁ মা, নামিয়েছি। তার রান্নাবান্না কত দূর? প্রায় শেষের দিকে। তা হঠাৎ এত আয়োজন কেন মা, যদি বলতে? তোমার ভাসুর আর বড় যা আসছে, মনে হয় না 2-1 দিনের বেশি থাকবে, তাই এত আয়োজন। ও হ্যাঁ, যাওয়ার সময় আচারের বয়ামগুলো ব্যাগে ভরে বউয়ের সঙ্গে দিয়ে দিও কিন্তু। ঠিক আছে মা। আনোয়ারা বেগম মৃদু হাসলেন, কিছু একটা ভেবে বললেন, বড় বউয়ের সঙ্গে দিয়ে দিও কিন্তু। বড় বউয়ের আচার আবার অনেক পছন্দের। নতুন বউ হয়ে যে বছর এই বাড়িতে পা দিল, সে বছরে নিজ হাতে যত্ন করে আচার বানিয়ে ছাদে রোদে শুকাতে দিয়েছিল। মজার ছলে বলেছিলাম, বড় বউ একটু চেখে দেখো তো কেমন হয়েছে শাশুড়ির হাতে বানানো আচার। সেই যে চখলো, তারপর থেকে আর আচারের কথা আরও ভুলতে পারিনি। এত প্রশংসা আমি আমার ছেলে মেয়ের থেকেও পাইনি। প্রায় জিজ্ঞাসা করতো, মা আবার আচার দিবেন কবে? তাই এবছর একটু বেশি করে কয়েক পদের আচার বানিয়েছি। কথা শেষ করে এলিনার দিকে তাকালেন আনোয়ারা বেগম। হাসি মিলিয়ে গেল মুহূর্তেই, মুখে আবারও গম্ভীর্য ফুটে উঠল।
এলিনা গোমরা মুখে শুধালো। বড় ভাবিকে খুব ভালোবাসেন তাই না মা? অথচ উনি আমাদের সবার পরে এই বাড়িতে বউ হয়ে এসেছে। তোমাদের ভালোবাসি না কে বলল? শোনো বউ, আমি হচ্ছি একজন মা। মায়ের দৃষ্টিতে প্রতিটি সন্তান সমান, সন্তানদের প্রতি ভালোবাসাও সমান। তোমাদের কিন্তু কখনো আমি ছেলের বউয়ের চোখে দেখিনি। তোমরা প্রত্যেক আমার এক একটা সন্তান। তাই তো ভুল করলে শাসন করি। এই যে তোমরা সবসময় আমার কাছে থাকো, তাই হয়তো ভালোবাসাটা অনুভব করতে পারো না।